তাদের রাজনৈতিক বিষয়, রাজনৈতিক নির্বাচনের এবং রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা কথা বলতে চাই। এবারে অধ্যাপক আশরাফ আলী, এখন আপনার কাছে আসতে চাই। মোটা দাগে আমরা দেখেছি যে ইতিপূর্বে ইসলামী দলগুলোর যে অবস্থান সেটি মানুষের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে, অথবা যেভাবেই ক্ষমতায় যখন যে দল ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় দেখেছি কখনো না কখনো সেটা নির্ভরতার বিষয় ছিল। বিএনপি যেমন জামাতের সাথে, বা জামাত কখনো বিএনপির সাথে, অথবা আওয়ামী লীগকেও সেটি করতে দেখা গেছে ইসলামী দলগুলোর সাথে। তার মানে ইসলামী দলগুলোর সাথে একটা মিলেমিশেই চলবার বিষয়। ইসলামী দলগুলো মনে করে কিনা যে না, তারা নিজেই আসলে এই যে এতগুলো ইসলামী দল, তো সেখান থেকে আসলে কখনো তারা নিজেরাই স্বনির্ভর হবেন, তারা নিজেরাই আসলে রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম চিন্তার জায়গা আপনাদের অথবা দৃষ্টিভঙ্গির জায়গা নিয়ে যদি একটু বিশ্লেষণ করে বলেন। ইসলামী দল তো অন ইসলামী দলের সাথে বা ইসলামের যাদের ঘাটতি আছে এদের সাথে কখনো আপোষ করতে পারে না। এটা কৌশলগতভাবে হয়তো, কিন্তু আমরা জামাতকে দেখেছি তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে বারবার ক্ষমতায় আসবার ক্ষেত্রে সেটি প্রয়োগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মোকাবিলায়, মক্কার কাফেরদের মোকাবিলায় ইহুদি খ্রিস্টানদের সাথে মদিনায় একটা চুক্তি করেছিলেন। মানে এর অর্থ হলো বড় দুশমনকে ঘায়েল করার জন্য ছোট দুশমনদের সাথে সম্পর্ক রাখা, এটা একটা যুদ্ধের কৌশল। সেই হিসাবে কেউ কেউ করতে পারে। এর অর্থই না যে ইসলামী দল, সত্যিকার ইসলামী দল তা পরিচয় বিলীন করে দিয়ে কোনো একটা যারা ইসলাম চায় না, ইসলাম ভবিয়া যাদের আছে তাদের সাথে কোনোদিন জোট করতে পারে না। এটা হয় না, এটা কৌশলগতভাবে হতে পারে, কিন্তু এটা করতে পারে না। এজন্যে আমি মনে করি যে ইসলামী দল যতগুলো আছে দিন দিন এদের কদর, এদের চাহিদা কেন বাড়ছে? অন্তত এরা ক্ষমতায় ছিলেন ওইভাবে, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তাদের যে কর্মকাণ্ড এটা অনেকটা বিতর্কিত, অনেকটা কলুষিত। তারা ক্ষমতায় থাকার কারণে যে কামগুলি তারা করেছে এইটা মানুষ বুঝতে পারছে। যারা কি করেছে, এরা দুর্নীতি করেছে, এরা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, টাকা পাচার করেছে, মানুষকে খুন করেছে, বিরোধী দলকে হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করেছে। এটা কিন্তু দেশের রাজনৈতিক কৌশল, এটা আমরা দেখতে পাই সব সময় থেকে। এটা একক যে কোনো দল করে না, এটা এই গুণটা কিন্তু সবার মধ্যেই কম বেশি ছিল। এইটা কিন্তু জনগণ এখন বুঝতে পারছে, এই জিনিসটা এদের চরিত্রটা ধরতে পারছে। এই জন্যে আওয়ামী লীগ পতনের সাথে সাথে জনগণ একটা ফুঁসে উঠছে। জনগণ চায় একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র কাদের দিয়ে সম্ভব হবে? যারা দুর্নীতি করে নাই, দুর্নীতির ছোঁয়া যাদের মধ্যে লাগে নাই, যারা সন্ত্রাসের সাথে জড়িত না, হ্যাঁ, যারা টাকা পাচারের সাথে জড়িত না, চাঁদাবাজি টেন্ডারবাজি স্পর্শ যাদের লাগে নাই, এই সব দল দিয়ে যদি এরা ক্ষমতায় আসে তাহলেই এই দেশটা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে। এই লক্ষ্যে এইবার কিন্তু জনগণের মধ্যে একটা ব্যাপক একটা আলোড়ন, ব্যাপক একটা গুঞ্জন এভাবে আসে যে এইবার আমরা একটা নূতন সিস্টেমকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। সেখানে আপনারা মনে করেন যে ইসলামী দলগুলোর সেই সম্ভাবনা? আল্লাহর রহমতে আমরা তো মনে করি, আমাদের আমির সাহেব পরিষ্কার বলেছেন, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছেন, বিএনপি সরকার নাম উল্লেখ করে, বিএনপি সহ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার এবং জাতীয় সরকার গঠন করা। এই জাতীয় সরকারের ব্যাপারে পিসেফ সাহেব একটা নতুন ফর্মুলা দিয়েছেন। কারণ এই 53-54 বছরের মধ্যে কিন্তু একটা জাতীয় সরকার হয় নাই, সম্মিলিত একটা সরকার হয় নাই, দলীয় সরকার হয়েছে। কিন্তু এই যে জাতীয় সরকারটা হতে পারে একমাত্র একটা পিয়ার পদ্ধতির মাধ্যমে। পিয়ার আজকে সারা পৃথিবীর মধ্যে প্রায় 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে। এই পিয়ারের ব্যাপারে সমস্ত ইসলামী দল এবং দেশপ্রেমিক দল, এই জামাত ইসলাম সহ যতগুলো ইসলামী দল আছে সবাই কিন্তু পিয়ারের ব্যাপারে একমত এবং দেশপ্রেমিক। যেমন মঞ্জু এবি পার্টি, তারপর হলো ববি হাজ্জাজ, তারপর হলো আপনার একটা হলো ওই যে গণঅধিকার, এরা সবাই কিন্তু একটা পিয়ার পদ্ধতি চলে। এইটা একটা কার্যকর, ধন্যবাদ আপনাকে, কার্যকর